হাই ফ্রেন্ডস, উদয়মুখ ব্লগসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। তো এখন বাজে সকাল 10:30 আর আমি এখন ঘুরতে যাচ্ছি তালসারি আর চন্দনেশ্বর, তাই না? চন্দনেশ্বর শিব মন্দিরে। তো চলো আমার সাথে তোমরাও। তো দেখি কি কি দেখা যায় না দেখা যায়, কতটা কি দেখতে পারি, সেই তালসারির লাল কাঁকড়া দেখতে পাই কি পাই না। ঠিক আছে, সাথে থেকো আর অবশ্যই ভিডিওটা দেখতে থেকো। আমি একদমই ছোট ছোট করে ভিডিও করছি, তো আশা রাখবো তোমরা প্রত্যেকে ভিডিওটা ফুল ওয়াচ করবে। ঠিক আছে, আর ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর আমার হাজব্যান্ড গিয়েছে একটা টোটো ঠিক করতে। আর এখানে এইরকমই সিস্টেম রয়েছে যে টোটোওয়ালা 4 থেকে 5খানা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে, 450 থেকে 500 টাকা নেবে। তো আমার হাজব্যান্ড সেই রকমই আর কি একটা টোটো ঠিক করলো, আর আমরা এখন যে সমস্ত জায়গাগুলোতে যাচ্ছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার হাজব্যান্ড এখন তোমাদেরকে বিস্তারিত জানাবে। এখন আমরা যাচ্ছি একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে দীঘার কাজু বাদামের যে চাষ হয়, সেই কাজু বাদাম। এটা হচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্টের মধ্যে একটা পড়ে, তোমাদের দেখাচ্ছি। দেখো, ভেতরে এখন ঢোকা যাবে না, ভেতরে ঢুকতে এখন বন্ধ আছে। তো এটা বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। কাজু বাদামের গাছ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কাজু বাদাম পর 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 করা আছে। ভেতরে পুরো বাগান দেখতেই পাবে। তো বন্ধুরা, তোমরা কাজু বাদাম বাগান দেখলে, কিন্তু বাগানটা বন্ধ ছিল যার জন্য ভেতরে আর দেখাতে পারলাম না। তো এরপর আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরের দিকে। আর এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা বেঙ্গল বর্ডার আর কি ক্রস করে উড়িষ্যায় ঢুকেছি। তো সেই কথাটাই আমাদের টোটো চালক যে ভাই রয়েছে সেই ভাই আর কি বললো। আর দেখো এই যে সাইডে উড়িয়া লেখাগুলো দেখতে পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো যে এটা উড়িষ্যা, মানে উড়িষ্যার বালেশ্বর এই জায়গাটার নাম। তো আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরের দিকে। চন্দনেশ্বর রোড এটা। তো চন্দনেশ্বর মন্দির যাওয়ার আগে গোপীবল্লভপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা রাধাকৃষ্ণের সুন্দর মন্দির রয়েছে। তো চলে এসেছি দেখো রাধা মাধব মন্দিরে। তো এখন আমরা টোটো থেকে নামছি, তো তোমরা দেখতে থাকো। দাঁড়িয়েছি দেখো, এই যে সামনে রাধা মাধব মন্দির। তো চলো ভেতরে ঢুকি। খুবই সুন্দর জায়গাটা। আর দেখো লেখাই আছে যে রাধা মাধব মন্দির আর কি। আর এই মন্দিরটা না পুরীর জগন্নাথ দেবের যে টেম্পলসটা আছে তার অনুকরণে তৈরি। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি বাইরে থেকে যতটা পেরেছি ক্যামেরা করেছি। ভীষণ সুন্দর, একদম সাজানো গোছানো, মানে মনে একটা ভীষণ শান্তি লাগছিল এই মন্দিরটাতে ঢুকে। দেখো কাজগুলো কি সুন্দর, অপূর্ব অপূর্ব। তো অনেককেই দেখছিলাম যে ক্যামেরা ভেতরে নিয়ে ঢুকছে, কিন্তু তখনই না বারণ করে দিচ্ছিল। আনফর্চুনেটলি আমি যখন ক্যামেরা করতে করতে ঢুকলাম, দেখলাম আমাকে সেইভাবে বারণ করেনি। যাই হোক, এখন হয়ে গেছে এটা আর কি। তো এই দেখো তোমাদের লেখাটা দেখিয়ে দিলাম। লেখা আছে দেখো যে এখানে ফটো তোলা নিষেধ। তো যেহেতু নিয়ম, তো সেই নিয়মটা আমি লঙ্ঘন করিনি। তো এই যে সামনের দিকে যাচ্ছি, তো যেতে যেতে দু সাইডের গাছপালাগুলো তোমাদেরকে শেয়ার করছি। প্রচুর গাছ আর ভীষণ সুন্দর জায়গাটা, একদম মানে পরিবেশটা ভীষণ সুন্দর। আর ওই যে বললাম না জগন্নাথ টেম্পলসের আদলে তৈরি, দেখেছো তো একদম ওই রকম লাগছে না পুরীর জগন্নাথ মন্দিরের মতো? একদমই তাই। আর আমার হাজবেন্ডও বারবার করে আমাকে সতর্ক করছিল যে যা ক্যামেরা করবে এই সব দিকেই করে নিও, যেখানে বিগ্রহ রয়েছে সেই জায়গায় কিন্তু করো না। তো আমি সেটাই করেছি, বাইরেটা থেকে যতটা সম্ভব হয়েছে ততটাই ক্যামেরা করেছি। বিগ্রহ যেখানে রয়েছে সেই জায়গায় কোনো রকম কোনো ক্যামেরা করিনি। পাশে পুরোহিত মশাইরা বসেছিলেন, তো ওইগুলো আর আমি ক্যামেরা করিনি। তো এই দেখো পাশে দোকানপাটও রয়েছে, মানে যারা পুজো দেবে আর কি তারা ওইখান থেকে কিনে আর কি, মানে প্রসাদ কিনে আর কি, মিষ্টি টিষ্টি কিনে আর কি ঠাকুরকে ভোগ চড়াতে পারবে। তো এই যে পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট, ঠাকুর দর্শন কমপ্লিট করে আমি এবার বাইরে দিকে আর কি বেরিয়ে যাচ্ছি। মানে এবার যাব চন্দনেশ্বর শিব মন্দিরে। আর এই দেখো কালী ও নাগ দমন শ্রীকৃষ্ণের, সেটাই কিন্তু ওদের গেটের ওপরে তৈরি করা রয়েছে।
অপূর্ব লাগছে, তাই না? দুর্দান্ত দুর্দান্ত, প্রত্যেকটা কাজ ভীষণ নিখুঁত। আর কেমন একটা ফিল হচ্ছিল যে একটু আগেই ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, এখন রয়েছি উড়িষ্যায়। তো ভীষণই একটা মানে ভালো লাগছিল। আর চন্দনেশ্বর মন্দিরটা উড়িষ্যাতেই পড়ে। তালসারি বলো, তারপরে হ্যাঁ এগুলো উড়িষ্যার মধ্যেই পড়ে। আমি যদি ভুল না বলে থাকি, আর যদি ভুল বলি তাহলে প্লিজ আমাকে রেকটিফাই করে দিও। তবে এইটুকু কনফার্ম যে চন্দনেশ্বর মন্দিরটা উড়িষ্যাতেই পড়ে। এই যে দেখো চন্দনেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে একটু সাইট সিনগুলো আর কি শেয়ার করছি। খুব সুন্দর, আর চতুর্দিকে শুধু সবুজে সবুজ সবুজে সবুজ। তো অলরেডি চন্দনেশ্বর টেম্পলসের কাছাকাছিতে চলে এসেছি। এটা হচ্ছে চন্দনেশ্বর মার্কেট। দেখো যথেষ্টই লোকজন রয়েছে। তো ওই যে দেখতে পাওয়া যাচ্ছে টেম্পলটা। তো এইবার আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকবো। আর এখানটাতে সিস্টেম হচ্ছে জুতো বাইরে রেখেই যেতে হবে, জুতো রাখার আলাদা জায়গা রয়েছে, কিন্তু আমরা আর আলাদা কোনো জায়গায় জুতো না রেখে আমরা আমাদের গাড়িতেই জুতো রেখে ভেতরে ঢুকেছিলাম। তো চলো ভেতর দিকে যাই, তোমরাও সাথে থাকো, দেখা যাক ভেতরে কি আছে না আছে। খুবই সুন্দর লাগছে আমার মানে জায়গাটা। তবে সম্পূর্ণটা পাথরে বাঁধানো আর কি। শানটা এত অতিরিক্ত গরম হয়ে রয়েছিল না, পা পাতা যাচ্ছিল না, এতটাই তেতে রয়েছিল। তোমরা দেখো অনেকে মানে পা উঁচু উঁচু করে ফেলে ফেলে যাচ্ছিল, কি করা যাবে এত গরম। তো এই হলো ভোলানাথের অবয়বটা, মানে মূর্তিটা দেখো, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তারপরে আমি হাজবেন্ডকে বললাম চলো একটু সাইডটা ঘুরে দেখি। আর এই যে এই পুরো পাথরে বাঁধানো, আর গরমও হয়েছে সেই পরিমাণ। আর এই যে হলো নন্দীদেব। অনেকেই তো নন্দীদেবের কানে কানে মনের বাসনা কথা জানাচ্ছে, দেখলাম সেটাও। তারপরে প্রচুর মানুষ ভেতরে বসেছিল। আর প্রত্যেকের গেট আপ দেখে বুঝতে পারছো যে কতটা গরম ছিল সেদিন। তবে এই মন্দিরের একটা জিনিসই আমার একটুখানি খারাপ লেগেছে, সেটা হলো মন্দিরটা না ভীষণ অপরিষ্কার। এত লোকজনের সমাগম হচ্ছে, এত মানুষের মানে প্রশংসার দাবি রাখে এই মন্দিরটা, সেই জায়গায় মন্দির চত্বরটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে উচিত মন্দির কর্তৃপক্ষের। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো, তাই বললাম। তো চলো এবার ভোলানাথের দর্শন করাই তোমাদেরকে। তো ভেতরে ভিড়টা দেখো, শুধু ট্রিমিন্ডাস, মানে কিছু বলার নেই। ওই যে দেখো সামনে ভোলানাথ দেখতে পেয়েছো। আর ভেতরে পুজো পার্বণ চলছিল নানান রকমের, মানে অনেকের কি সব যেন ছিল, আমি অতটা ঠিক বলতে পারবো না। তবে কিছু একটা বিষয়ে পুজো পার্বণ চলছিল। আর বাকি দর্শনার্থীরা যারা দেখতে আসছিল তাদেরও পুজো দেওয়া হচ্ছিল এক সাইডে, দিয়ে কপালে তিলক কেটে দেওয়া হচ্ছিল এইগুলো। তো আমি মানে দেখে ঠাকুর প্রণাম টনাম করে, আর এত গরম ভেতরে আর এতটা ভিড়, কন্টিনিউয়াসলি যে একটু দাঁড়িয়ে ভালো করে ভিডিও করব সেই উপায়টা তো নেই। ক্রমশ পেছন দিক থেকে মানুষজন এসেই যাচ্ছে। আর ভেতরে ওনারাও বলছিলেন যে আপনারা ভিড় করবেন না, বাবার দর্শন করে ধীরে ধীরে বেরিয়ে যাবেন। তো আমরাও ওই জন্য মানে অনেকক্ষণ টাইম ধরে যে দাঁড়িয়েছিলাম তেমনটা কিন্তু নয়, যতক্ষণ পেরেছি মানে ক্যাপচার করার আর কি ভিডিও, তো ততটুকু করেছি। আর তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে বাবাকে সাজিয়েছে, মানে ভীষণ সুন্দর। আর প্রত্যেকজন পুরোহিতই মানে উড়িষ্যার আর কি। তবে এনারা কিন্তু বাংলা কথাও বোঝেন, উড়িয়া এবং বেঙ্গলি দুটো ভাষাই এনারা ভীষণ ভালো করে বোঝেন। তো মন্দির থেকে এবার আমি বেরিয়ে এবার আশপাশটা একটু ঘুরে দেখছি যে আর কি আছে। এই যে দেখো এখানে রাধা মাধবের একটা মন্দির রয়েছে। এখন আমরা সেই রাধা মাধবের মন্দিরটাই দর্শন করছি, ভীষণ সুন্দর। এখানে যে শুধু রাধা মাধব রয়েছে তাই নয়, আরও অনেক দেবদেবী ছিলেন, সেটাও দেখলাম। আর দেখো রাধা মাধবের মন্দির দর্শন করার পর এই যে গেটটা দেখছো, এটা হচ্ছে এই চন্দনেশ্বর মন্দিরের
আরেকখানা গেট, আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম এটা কিন্তু সেই গেটটা নয়, এটা অন্য আরেকটা গেট। আর আশেপাশে প্রচুর দোকান ছিল, এই যে দেখতে পাচ্ছ। দর্শনার্থীরা এই সমস্ত দোকান থেকে ডালা কিনে নিয়ে, যারা ভেতরে পুজো দিচ্ছে বা দেবেন তারা এখান থেকে কিনে নিয়ে দিচ্ছেন। তো এরপরেই সামনে চোখে পড়লো বিরাট বড় একটা দিঘি। মানুষজন ওই দিঘির জলে স্নান করছিল, ভীষণ সুন্দর। সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করলাম। দেন ওই দিঘির পাশ থেকে আমরা দেখতে পেলাম আরও একটা মন্দির। তো সকলেই বলছিল ওখানে মা বিপত্তারিণীর মন্দির রয়েছে, তো সেই মন্দিরটাই দর্শন করতে আর কি উঠেছিলাম। তো দেখো তোমাদেরকে একটু দর্শন করাই মাকে। তো কত সুন্দর লাগছে দেখো। এই যে এটা হলো মা বিপত্তারিণীর মন্দির, তো সেটাও একটু আমি দর্শন করলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। তো মোটামুটি আমাদের চন্দনেশ্বর মন্দির ঘোরাঘুরি কমপ্লিট। এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আবার টোটোতে উঠে এবার আমরা চলেছি তালসারির উদ্দেশ্যে। তো দেখো তালসারির কাছে পৌঁছে গেছি। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এতগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটা হলো টোটো স্ট্যান্ড। মানে যারা টোটো নিয়ে আর কি আসে, টোটো রিজার্ভ করে, তারা ওই জায়গায় টোটোটাকে রেখে তারপরে তালসারির দিকে এগোয়। তো আমরাও এখন তালসারির দিকে যাচ্ছি। আর ভেতরে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে, লাল কাঁকড়া কখন দেখব। অনেক ইউটিউবের অনেক ব্লগারের ভিডিওতেই দেখেছি তালসারিতে তারা নানান রকমের মানে ভাবে আর কি বলেছে যে লাল কাঁকড়া দেখা যায়, লাল কাঁকড়া দেখা যায়। আমিও খুব এক্সাইটমেন্টের মধ্যে দিয়েই ছিলাম যে আমিও দেখতে পাবো। তো দেখা যাক আমার কপালে জোটে কিনা, একটাও যদি দেখতে পাই সেটাই মনে করব অনেক। তো দেখো তালসারির দিকে এগোচ্ছি আর দু সাইডে প্রচুর দোকান, প্রচুর হোটেল, বেশ সুন্দর। আর ভীষণ একটা জনসমাগম দেখতে পাচ্ছি সামনের দিকে, আশা করি তোমরাও বুঝতে পারছো। আর যেই দিকে তাকাচ্ছি শুধু ঝিনুকের দোকান, বাচ্চাদের খেলনাপাতির দোকান, তারপর চশমা, টুপি, মানে এইগুলো দিয়েই ভর্তি, এইগুলো দিয়েই ভর্তি। তো বেশ এনজয় করছিলাম। তো দেখো আমি একদম তালসারি যেখান থেকে আর কি মানে সমুদ্রের দিক দিয়ে গিয়ে আর কি কাঁকড়া দেখতে যেতে হয়, সেই জায়গাটাতে প্রায় চলে এসেছি, প্রায় মানে একদম সমুদ্রের ধারের কাছেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। আর আশেপাশে এত দোকান, এত হোটেল, কি বলবো আর, ভীষণ ভালো লাগছিল। আর দেখলাম যে হোটেলের মানে খাবার দাবারের প্রাইস মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর এই হলো একটা মাছের আড়ত টাইপের, মাছের বাজার বলা যায়, বুঝতে পারলে তো। এখানে বিভিন্ন রকমের মাছ আমদানি হচ্ছিল আর কি, সেটাও দেখলাম। তো এইগুলো বাজার ক্রস করে এবার আমি তালসারির যেইখানে লাল কাঁকড়া দেখা যায়, কিভাবে যাব না যাব সেই জায়গায় চলে এসেছি। দেখো কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো এইখানে এসে জানতে পারলাম যে এখানে নাকি বাইক রাইডও হয়, মানে সমুদ্রের এখন তো তোমরা দেখেই বুঝতে পারছো যে পুরো ভাটা চলছে। আর ভাটার টাইমেই ওই লাল কাঁকড়াগুলো আর কি সমুদ্রের ওপরে উঠে আসে। তো সেই টাইমটাতে বাইক রাইড হয়, পার হেড ওরা 50 টাকা করে নেয়। তো ঠিক আছে, আমি তো প্রচণ্ড এক্সাইট হয়ে পড়েছিলাম যে না যাই দেখতে। তো এই যে দেখো সিঁড়ি দিয়ে এখন নিচে নামছি। আর কিরম একটা লাগছিল যে সমুদ্রের মধ্যে বাইক রাইড করা। তো দেখো আমরা যে দাদার সাথে আর কি গিয়েছিলাম, তো সেই দাদাকে একটু দেখিয়ে দিলাম। তো একটা বাইকে দুজন করে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর যখন সমুদ্রের জল দিয়ে বাইকটা চলছিল না, একটুখানি টেনশানও হচ্ছিল, কিন্তু আবার একটা মানে ভালোও লাগছিল। তো দেখো কে বলবে বলো, এটা মানে ভাটা জোয়ারের সময় পুরো জলে জল থাকে। আর এখন দেখো যেহেতু ভাটা চলছে, পুরো একদম বালি বেরিয়ে গেছে। তো আমরা চলছি এখন সমুদ্রের মধ্য দিয়ে বাইকে চেপে। আর চোখ রেখেছি একদম মানে কি বলবো, দূরবীনের মতো করে রেখেছি যে কখন লাল কাঁকড়া দেখতে পাবো। মানে সত্যি বলছি, আমি মানে ভীষণ মানে উৎসুকই হয়েছিলাম যে এক দুটো যদি লাল কাঁকড়া দেখতে পাই। যদিও দেখতে পেয়েছি, কিন্তু যে ভাই আমাদের বাইক রাইড করে নিয়ে যাচ্ছিল সেই ভাই বলল যে আরও একটু বেলায় যদি আসতাম 3টা 3:30টার পরে, তাহলে নাকি একদম লাল কাঁকড়াতে এই
চড়গুলো পুরো ঠিক ঠিক করতো। তো যাই হোক, দেখো আমার হাজব্যান্ড এবার বাইকের থেকে নেমেছে, আমিও নেমেছি, আর ওই যে কাঁকড়ার গর্তটাই দেখতে পেলাম। তো প্রত্যেকে বলছে যে এর ভেতরেই কাঁকড়া থাকে, একটু আগেই বলে বেরিয়ে গেছে। আর এই যে আমাদের বাইক যিনি চালিয়ে এনেছে ওই ভাই খুব খোঁজাখুঁজি করছিলেন, অবশেষে একটা লাল কাঁকড়া দেখতে পেলাম। যদিও এটা আমরা যার বাইকে এসেছি সে পায়নি, অন্য আরেকজন পেয়েছে, সেটা কোনো ব্যাপার নয়। যাই হোক, দেখতে তো পেয়েছি, কি সুন্দর দেখতে, তাই না? আর আমার হাজব্যান্ড বলছে আমি একটু হাতে নিতে পারবো? তো আমি বললাম কি দরকার তোমার হাতে নেওয়ার? আর ওনারাও না করছিলেন যে না খবরদার না, এইগুলো হাতে নিলে ভীষণ কামড়ায়, আর এই কাঁকড়াটা কিন্তু খাওয়া যায় না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্যে। তো যাই হোক, ওই একটাই কাঁকড়া দেখেছি, দেখে ওই দিয়েই আর কি মন শান্ত করলাম। প্রচুর খুঁজেছি গো কাঁকড়া, প্রচুর খুঁজেছি, যদি আরও এক দুটো দেখতে পাই। এই দেখো আমার হাজব্যান্ড খোঁজাখুঁজি করছে যদি আরও এক দুটো দেখা যায়। তো দেখতে পেয়েছি, মানে খুব দূর দূর দিয়ে না কাঁকড়াগুলো পালিয়ে পালিয়ে যাচ্ছিল, এই আর কি। তো ওরা তো বললোই যে আরও একটু বেলায় এলে নাকি দেখতে পেতাম, মানে ভালোভাবে দেখা যায়, আরেকটু ভাটা পড়লে পরে তখন সব কটা কাঁকড়া আর কি বাইরে বেরিয়ে আসে। তো যাই হোক, আমাদের হাতে সময়ও কম ছিল, তো আমার কাছে ওইটাই ভালো লেগেছে, একটা হলেও তো দেখতে পেরেছি, এত কষ্ট করে এসছি, তাই না বলো? এইটাই বা কম কি। তো পুনরায় আমরা আবার বাইক করে ওই পাড়ের দিকে আর কি আসছি, তোমরা বুঝতেই পারছো। তো দেখো, তো আমার হাজব্যান্ড বলছে একটু জুম করে দেখি তো যদি দূর থেকে দেখা যায়। আমি বললাম হ্যাঁ দেখো। তো দেখতে পাবে বন্ধুরা, এক দুটা হয়তো দেখলেও দেখতে পাবে, তিত্তির তিত্তির করে যাচ্ছে কাঁকড়া। বেশ ভালো লাগছিল, আমিও দেখলাম, বেশ সুন্দর, এক দুটাই দেখতে পেয়েছি। তো তোমাদের সাথেও একটু শেয়ার করি। ওই দেখো ওই দেখো ওই দেখো লাল রঙের কাঁকড়াটা দেখেছো কেমন সুন্দর তিত্তির করে যাচ্ছে? এটা তো একটা, এরম নাকি ঠিক 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 করে। তারপরে সাইড সিনগুলো সত্যি অনবদ্য, আর সমুদ্রের মাঝখান দিয়ে বাইকে করে রাইড একটা অন্যরকমই ফিল দেয়, তাই না? তো যাই হোক, ওই লাল কাঁকড়া দেখে আমরা পুনরায় পাড়ে ফিরে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানে তো বিভিন্ন রকম দোকানপাট রয়েছে, আর আমার হাজব্যান্ড সব পয়সা টয়সা মিটিয়ে দিয়ে ফের আমরা টোটোতে চেপে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচের দিকে। আমার হাজব্যান্ড বলছিল যে আরেকটু পরে এলে এখানে আরও কাঁকড়া দেখতে পেতাম। তা আমি বললাম যেটুকু দেখেছি ওইটুকুই এনাফ, এর বাড়তির আর দরকার নেই, আর দরকার নেই। কেন কি, মানে 6, 7, 8 6 তারিখে আমাদের ট্রেন ছিল, 6, 7, 8 পর পর যে জার্নিগুলো হয়েছে না, মানে সিরিয়াসলি বলছি শরীরটা একটু টায়ার্ডও হয়ে পড়েছিল, কিন্তু আবার একটা এক্সাইটমেন্টও কাজ করছিল, যেহেতু আমি লাইফে ফার্স্ট টাইম দীঘা এসছি, বুঝতেই পারো। তো দেখো অলরেডি উদয়পুর বিচের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে সবাই গাড়ি নিয়ে এসছে, এইগুলো হচ্ছে গাড়ির স্ট্যান্ড, আমরাও একটু পরেই নেমে পড়বো। টোটো স্ট্যান্ড একটা আলাদা জায়গা ছিল, আর এই যে আমাদের টোটো চালক ভাই, মানে এদের সিস্টেমটাই হচ্ছে 2.5-3 ঘন্টা ঘোরাবে, 5 থেকে 6টা পয়েন্ট দেখাবে, 450 থেকে 500 টাকা নেবে, বুঝলে তো? তো আমরা ওই রকমই একটা টোটো আর কি রিজার্ভ করেছিলাম। তো উদয়পুর বিচে এসেও দেখলাম যে দুধারে একদম র্যান্ডাম দোকান, বিভিন্ন রকমের দোকান। তারপরে এই যে ঘোড়ায় চড়ার সুবন্দোবস্ত রয়েছে। আমার ভীষণ ইচ্ছে ছিল ঘোড়ায় চড়ার, কিন্তু শরীরটা ঠিক না থাকাতে আমি এইবার ঘোড়ায়ও চড়তে পারিনি, আর সেইভাবে সমুদ্রে এন্টারটেনমেন্টও করতে পারিনি। সমুদ্রের মধ্যে গিয়ে যে একটু আনন্দ করব সেটা করতে পারিনি। যখন পুরী গিয়েছিলাম তখন ভীষণ আনন্দ করেছিলাম, বুঝলে তো? যাই হোক, আর ঝিনুকগুলো দেখে না হেব্বি লাগছিল। তো দেখো উদয়পুর বিচের কাছাকাছিতে একদম চলে এসেছি, ভীষণ ভালো লাগছিল। আর শুনেছি এখানে নাকি ভীষণভাবে ওয়েল প্রোটেক্টেড একটা জায়গা, পুলিশি প্রোটেকশন থাকে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ যে সমস্ত পুলিশ আর কি যাচ্ছে, মাঝে মাঝে গিয়েই আর কি টহল দেয়। কেন কি এই জায়গায় মানুষজন প্রত্যেকে নিজেদের মতো নিজেরা এনজয় করে, পরিষ্কার কথা। আমিও অনেক কিছুই চোখে দেখেছি,
সেগুলো আর নাই বা বললাম। আর দেখো মানে গানের তো মানে মা বাবা ছিল না, চলছিল, যার জন্যই আমাকে ভয়েস ওভার করতে হলো এইখানে। তো তারা তাদের মতো আনন্দ করছে, তো আমার কি বলো। তো দেখো আমি এখন সমুদ্রের কাছটাতে ধীরে ধীরে এগিয়ে গেছি। খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছি যে যেহেতু ভাটা চলছিল বলে সমুদ্রের অনেকটা মানে মাঝ বরাবরের দিকে সব দোকানপাটগুলো এগিয়ে এসছিল। বেশ ভালো লাগছিল। আর প্রচুর ভিড়ও হয়েছে, যে যার মতো গান বাজাচ্ছে, খাওয়া দাওয়া করছে, একটা মানে আলাদা রকমই ব্যাপার, আলাদা রকমই ব্যাপার। আর এইখানে যদি সরাসরি ভয়েস দেওয়ার চেষ্টা করতাম না, কপিরাইট যে খেতাম তার কোনো ভুল নেই, একদম কনফার্ম, একদম কনফার্ম। তো দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগছে। তো এই ফাঁকেই বলে রাখি যে সকল বন্ধুরা তোমরা প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুদেরও বলবো ভিডিও দেখে কেমন লাগছে প্লিজ সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো এরপরে আমরা এসছি একটু সি ফুড খেতে মানে কি, একটুখানি কাঁকড়া খেতে এসছিলাম, বুঝলে তো। তো আমার হাজব্যান্ড এর আগে কাঁকড়া খেয়েছে, বাট আমি কখনো কাঁকড়া খাইনি। এই ভাইকে বললাম যে ভালো করে কাঁকড়াটা একটু কষা কষা করে দাও। আর দেখো জাস্ট ওয়াও, দুর্দান্ত করে দিয়েছে কাঁকড়াটাকে রান্না করে। আর আমার অসম্ভব সুন্দর লেগেছে খেতে। মানে আমি জীবনে ফার্স্ট টাইম খাচ্ছি, তো প্রথমে ভেবেছিলাম কেমন লাগবে, দেখলাম না একদম অসাম। আমাদের কাঁকড়া খাওয়া কমপ্লিট, সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। এবার আমরা হোটেলে ফিরে যাব। আর আমার হাজব্যান্ডের হাতে যে কালো রঙের প্লাস্টিকটা দেখছো, তাতেও একটা রান্না করা কাঁকড়া রয়েছে, যেটা আমরা নিয়ে যাচ্ছি আমাদের টোটো চালক ভাইদের জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। তো এরপরে আমরা আর কোথায় কোথায় গিয়েছি সেইগুলো জানতে চোখ রেখো আমার চ্যানেলে। টাটা।